স্বাগতম, নমস্কার। আমরা যখন অনুষ্ঠান করছি তখন প্রথম 3 ঘন্টার প্রথম পর্বের ভোট হয়ে গেল। তো এই ভোটের মাঝখানে আমাদের তো অনুষ্ঠান বন্ধ রাখতে পারি না, এবং আপনার ভোটটা দেওয়া হয়ে গেল মানে আপনি বাড়িতে চলে আসছেন, আজকে ছুটির মেজাজে রয়েছেন আপনারা। তো এই মেজাজের জায়গা থেকে একটা কঠিন কথা আজকে বলবো। কথাটা হচ্ছে যে আমি কেন সমস্ত লোকের দায়িত্ব নেব, মানে আমার টেরিটরির মধ্যে থাকার দায়িত্ব নিতে নিতে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা, এই কথাটা কারা বলেন? যারা দায়িত্ব নেন তারা বলেন। আচ্ছা, এই কথাটা যারা বলেন তারা কি শেষ পর্যন্ত দায়িত্ব ছেড়ে দেন, নাকি সেই দায়িত্বটা নিয়ে রেখে দিতেই হয়? ধরুন একটা সংস্থার কর্ণধার, তিনি বললেন আমি আর দায়িত্ব নেব না, তা হয় নাকি? একটা রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতা বা নেত্রী, তিনি বলবেন যে আমি আর দায়িত্ব নেব না, তাহলে দলটাই উঠে যাবে। ফলে এইটা যেমন রয়েছে, আবার অনেক সময় দেখা যায় যে দায়িত্ব ছেড়ে দিয়ে কোথায় উধাও হয়ে যাচ্ছে, বৃদ্ধাশ্রমে গিয়ে থাকছেন, কিংবা হয়তো এমন একটা লোকালিটিতে চলে যাচ্ছেন তাকে আর ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। কেন এই ফ্রাস্ট্রেশন? কিভাবে আসে? আসার যৌক্তিকতা কোথায়? মানে চমৎকার বক্তা আমার বন্ধু রামকৃষ্ণ শাস্ত্রী বসে আছেন, তাকে আমি নমস্কার জানিয়ে এই কঠিনতম প্রশ্নটি তার দিকে ছুড়ে দিতে চাই। ওয়েলকাম স্যার। নমস্কার। আমার সকল দর্শক বন্ধুদের প্রণাম জানাই। আমার আরাধ্য দেবী তারা মাকে প্রণাম জানিয়ে, আমার জন্মদাত্রী পিতা মাতা এবং গুরুদেবকে প্রণাম জানিয়ে, আমার থেকে বয়সে কনিষ্ঠ যারা আছেন সকলকে আমার প্রাণ ভরা ভালোবাসা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজকে আমি বসুন্ধরা যে কথাটি বললেন যে দায়িত্বটা কিন্তু জন্মকালীন ছক থেকে আসে। নেতৃত্ব বা সাংগঠনিক ক্ষমতার অধিকারী সবাই কিন্তু হতে পারে না। হ্যাঁ, তা তো বটেই। সবাই স্বাধীনতা সংগ্রামী হতে পারে না, সবার মধ্যে দেশাত্মবোধ আসে না, সবাই সমাজ সংস্কারক হতে পারে না। বিষয়টা ভাবতে হবে কোন যোগ থাকলে সেই ব্যক্তি সকলের দায়িত্ব নিতে পারেন, মাথায় নেন। দেখবেন, লক্ষ্য করবেন যে একটি মানুষ তার সামান্য কটা টাকা লোন আছে, সেই লোনের জন্য তিনি হার্ট ফেল করেছেন, স্ট্রোক হয়ে গেছে। আবার কয়েকশো কোটি টাকা লোন আছেন, এমনও ব্যক্তি আছেন তিনি মজায় ব্যবসা করছেন, বা দেশ থেকে পালিয়ে গেছে, দেশ থেকে পালিয়েও যেতে পারে, সেরকম ব্যাপার, টেনশন নেই। তো দেশের জন্য করা, নিঃস্বার্থভাবে করা, আত্মবলিদান দেওয়া, এবং এই ব্যাপারগুলো সকলের মধ্যে থাকে না। কিছু কিছু মানুষ আছে, তিনি রাজনীতি বোঝেন না, সমাজ সংস্কার বোঝেন না, ভালো মন্দ কিছু বোঝেন না, তাদের শুধু একটু মানে খোঁচা মেরে দিতে হয়, তাই দেখবেন দৌড়তে শুরু করে দিয়েছে। সেটাও কিন্তু গ্রহগত অবস্থানের উপর নির্ভর করে। এরা কি চতুর? হ্যাঁ, এরা কি চতুর? এই না, এরা বোকা। ও, এরা বোকা। মনে করুন একটা মিছিলে যাচ্ছে, যেতে যেতে উল্টো দিক থেকে আরেকটা মিছিল আসছে, দেখা গেল এই মিছিল থেকে সে ওই মিছিলে চলে গেল। বুঝতে পেরেছেন? যেই মিছিলে তাকে, এই মিছিলে ডিম ভাত দিচ্ছে, ওই মিছিলে মাংস ভাত দিচ্ছে। এই ব্যাপারটা কিন্তু রয়ে গেছে। এগুলো কিন্তু জন্মকালীন ছকে। কিছু স্বার্থপর ব্যক্তি আছে, কিন্তু যারা দেশের জন্য ভাবেন, দেশ নায়ক হতে চান, দেশের জন্য আত্মত্যাগ করেন। আপনি বলুন না, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, মাস্টারদা, এরা কি পেয়েছেন? ফাঁসির দড়ি। ফাঁসির দড়ি, শুধু ফাঁসির দড়ি নয়, তাকে মানে ফাঁসি দেওয়ার আগে তার হাত পায়ে নখ টেনে খুলে নেওয়া হয়েছিল, এত অত্যাচার করা হয়েছিল তার উপরে। এবং আমাদের যে স্বাধীনতা সংগ্রামী বাঘা যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, তাকে ব্রিটিশ যে সেই সময় যে কলকাতার ছিলেন,
তিনি বলেছিলেন ইনি যদি লন্ডনে জন্মাতেন তাহলে এনার নামে স্ট্যাচু তৈরি হতো। তো এত বড় বড় দেশ নায়ক একটা সময় দেশের জন্য সংগ্রাম করেছেন। আবার কিছু মানুষ আছেন স্বাধীনতার পরে গান্ধী টুপি পরে হাত এরকম করে নাড়িয়েছেন, স্বাধীনতা সংগ্রামী পেনশন নিয়েছেন, আছেন এরকম। কেউ কেউ আছেন যারা স্বাধীনতা সংগ্রামেই যায়নি, ব্রিটিশের দালাল ছিল, সেরকম মানুষ পরবর্তীকালে বলেছে আমরা স্বাধীনতা সংগ্রামী, হ্যাঁ, সুযোগগুলো নিয়েছে। কিন্তু যারা প্রকৃত অর্থে দেশের কল্যাণের জন্য কাজ করেছেন তারা কিন্তু ভাবেননি, আপন পর ভাবেননি যে আমার আখেরে গোছাতে হবে, আমার আখেরে অর্থ তৈরি করতে হবে। তাদের মানসিকতা সেটা ছিল না। তাদের জন্মকালীন ছক বিচার করলেই বোঝা যায়। বুঝতে পেরেছেন? এই জন্মকালীন ছকের মধ্যে থাকে স্বার্থপর। শুধু স্বার্থপর সব পুরোটা সমাজের মধ্যে তৈরি হতে পারে, আপনার ঘরে তৈরি হতে পারে, আমার ঘরে তৈরি হতে পারে, আপনার স্বার্থপর সন্তান তৈরি হতে পারে, আমার স্বার্থপর সন্তান তৈরি হতে পারে। এরা পিতা মাতা ভাই বোন কারোর জন্য ভাবে না। আজকে এরা যার সাথে আছে হয়তো সুযোগ পেলে তাকেও সে ত্যাগ করবে। এই পরিস্থিতি কিন্তু তৈরি হয় কেন? এই জন্মকালীন ছকে প্রচন্ড স্বার্থপর। পারলে এরা সবসময় ভালো মানুষকে ভালো মুখোশ পরে থাকে, কিন্তু তার বিবেক বুদ্ধি সব শেষ। এরা মানুষরূপী শয়তান। দেশের যদি সৎ একজন নেতৃত্ব পায়, আজ ইলেকশনে যদি মানে আমরা সঠিক মানে মানুষের কে আমরা আনতে পারি, তা দেশের কল্যাণ হবে, উন্নতি হবে। যে আত্মত্যাগী মানুষ, যিনি চান দেশের উন্নয়ন করতে, সাধারণ মানুষের ভালো করতে, ভালো হবে। এগুলো তো তৈরি হয় জন্মকালীন ছকে। একদম। এগুলো ইনপুট করা, প্রারব্ধ। আপনি যদি রাজা হচ্ছেন, আপনি ওই সিংহাসনটা পাচ্ছেন। দেখুন, আমাদের পৌরাণিক অনেক গল্প আছে। যখন অমৃত তোলা হলো সমুদ্র মন্থন করে, তখন কিন্তু অসুররাও ওর মধ্যে হাত লাগিয়েছিল তো। অসুরের হাতে যদি অমৃত পড়ে যেত, কি অবস্থাটা হতো? বন্দুক পুলিশের কাছেও থাকে, বন্দুক ক্রিমিনালের কাছেও থাকে। ক্ষমতা যদি ভালো মানুষের হাতে থাকে তাহলে সেটা ভালো কাজে লাগবে। এটাই তো স্বাভাবিক। আজকে আপনি বলুন না, এই যে 90% আমার কাছে মানুষ আসেন যাদের গ্রহদোষ সমস্যা রয়েছে, 10% মানুষ আমার কাছে আসেন যাদের কোনো সমস্যা নেই, তাদের কেউ না কেউ তাদের মাথায় সমস্যা ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, ঠিক কথা। তাদের দরকার কি? আবার তার মধ্যে আবার 2 থেকে 3% মানুষ আমার কাছে আসেন 100 ভাগের, তাদের দরকার একজন নিউরোসাইকিয়াট্রিস্ট। ঠিক। তারা দিবা স্বপ্ন দেখেন। কি বললাম বুঝতে পেরেছেন? মানে তাদের দিবা স্বপ্ন এমন স্বপ্ন, মানে তারা ভাবেন যে হয়তো আমি এই রকম হতে পারবো। রাতের পর রাত ঘুমোচ্ছেন না, এমন স্বপ্ন দেখছেন, ভেবেই যাচ্ছেন। কর্মের দিকে তার কোনো ঝোঁকই নেই। মিশছে, যাদের সাথে মিশছে তারা প্রত্যেকে একই রকম ডায়লগ বাজ। একদম। আমি 4টে ছেলেকে অবজার্ভ করেছি একটা জায়গায়, একটা ক্যাফেতে বসে আমি 4টে ছেলেকে অবজার্ভ করলাম। 4টে ছেলেই প্রত্যেকে 3টে ছেলেকে মিথ্যে কথা বলছে।
ওর মিথ্যে কথাটা যেই শেষ হচ্ছে দ্বিতীয় ছেলে মিথ্যা কথা বলছে, আবার দ্বিতীয় ছেলে মিথ্যা কথা বলছে, ওটা শুনে আবার তৃতীয় ছেলে মিথ্যা কথা বলছে। এরা নিজেরা নিজেদের মিথ্যার জগৎটাকে নিয়ে রয়েছে। সবই তঞ্চকথা। হ্যাঁ, জ্যোতিষশাস্ত্র কি পারে? জ্যোতিষশাস্ত্র কখনো বলে না, অনেকে বলে না আমি নিজে বড়লোক হব, আমি নিজে কর্ম করব, জ্যোতিষ আমাকে কি করবে? জ্যোতিষের কাজটা কি? জ্যোতিষের কাজ হচ্ছে সঠিক চিন্তা যাতে করতে পারেন, সঠিক পথ যাতে দেখতে পারে। না, আপনার যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ওটা নার্চার, ওটাকে কন্ট্রোল করা। আপনার মধ্যে যে বাজে দিকগুলো রয়েছে, চট করে রেগে যাওয়া, আপনি চট করে রেগে গিয়ে একটা বাজে কথা বললেন, ওখান থেকে আগুন জ্বলে গেল, সেই জায়গাটাকে কন্ট্রোল করানো। আপনি হঠাৎ জ্যোতিষ আপনাকে বলে দিল এখন আপনার রাহুর প্রকোপ আছে, আপনি কিন্তু রাতের বেলা গাড়ি চালালে খুব আস্তে চালাবেন এবং সাদা গাড়ি চালাবেন। আপনি কি করলেন? আপনি রাতের বেলা গাড়ি চালালেন, কালো গাড়ি নিয়ে বেরোলেন। হঠাৎ দেখা গেল গাড়ির একটা লাইট অফ হয়ে গেল, ওপর দিক থেকে লরি আসছে, ভাবছে একটা স্কুটার আসছে। হ্যাঁ, ঠিক ঠিক। আপনি শুনলেন না, আপনাকে বলল আপনি যখন বিবাহ করবেন জটক বিচার করে বিবাহ করবেন। আপনি কি করলেন? দুদিনের আলাপে একটি মেয়ের সাথে আপনি সম্পর্ক তৈরি করলেন বা একটি ছেলের সাথে সম্পর্ক তৈরি করলেন। ছেলেটি যখন আপনি 2 বছর মিশেও ছেলেটিকে চিনতে পারবেন না। একটা মেয়ে যখন একটা ছেলের সঙ্গে দেখা করে, একটা ছেলে যখন একটা মেয়ের সঙ্গে প্রেম করে, তারা দুজনের নেগেটিভ দিকটাকে লুকিয়ে অ্যাক্টিং করে তাদের সঙ্গে কথা বলে। আমি যখন বাড়িতে থাকি আর আমি যখন লাইভ প্রোগ্রাম অনুষ্ঠান করি, দুটো কথা তো সেম হতে পারে না, হতে পারে না। সেই যখন তার কুষ্টি জটকটা বিচার করা হবে তখন দেখা হবে তার চারিত্রিক বৈশিষ্ট্যগুলো কি কি। একটি মেয়ে যদি অতিরিক্ত ভোগী হয় আর ছেলেটি যদি সেলসে চাকরি করে কোনো একটা সংস্থায়, সেই ছেলে কোনোদিন উন্নতি করতে পারবে না, সে সময় দিতে পারবে না। যার টার্গেট থাকে, একটা মাল্টিন্যাশনাল কোম্পানির যদি সেলস এক্সিকিউটিভ হয় বা ব্যাংকিং সেক্টরে যদি বড় ডিপার্টমেন্টে থাকে, লোনের ডিপার্টমেন্ট বা মনে করুন SBI লাইফ বা এরকম বড় বড় কোম্পানি যেগুলো আছে, তাদের যে টার্গেট থাকে, LIC যার টার্গেট থাকে, যদি একটা ভোগী মেয়েকে সে বিয়ে করে, আজকে আমাকে নিয়ে তুমি এখানে ঘুরতে চলো, কালকে তোমাকে ওখানে সিনেমা দেখতে নিয়ে যেতে হবে, তার লাইফ একেবারে নষ্ট হয়ে যাবে। কর্ম একটা সাধনা। এই যে সেলসে যে লোকটি চাকরি করছে তার টার্গেট আছে, তার বস তাকে টার্গেট বেঁধে দিয়েছে যে এই টার্গেট না করতে পারলে তার প্রমোশন হবে না, ডিমোশন হবে। তাহলে বিবাহ আমাকে যখন করতে হবে, আমি রূপ দেখে তো বিবাহ করলে হবে না, আমাকে তার যোগ্যতা দেখে বিবাহ করতে হবে। আপনি একজন পুরোহিত, আপনি একজন শিক্ষক, আপনি একজন ধর্মপ্রাণ মানুষ, আপনি একজন সমাজ সংস্কারক বা একজন মন্ত্রী। আপনার স্ত্রী কেমন হতে হবে? তার সাজ সজ্জা, কথাবার্তা, পোশাক, অ্যাটিটিউড, ব্যবহার, সেগুলো দেখতে হবে। সেগুলো দেখতে গেলে কি করতে হবে? জটক বিচার করতে হবে, তাহলে পুরোটা বেরিয়ে আসবে। আপনি গোড়ায় ভুল করলেন, তারপরে আপনি সারা জীবন তালি দিয়ে বেড়াচ্ছেন। আপনার সন্তান কেন অপদার্থ হলো, আপনার সন্তান কেন মুখে মুখে তর্ক করে, আপনাকে সম্মান করে না। কি করে সম্মান করবে?
আপনার ওয়াইফ আপনাকে সম্মান করছে না, আপনার হাজবেন্ড আপনাকে সম্মান করছে না, তা সন্তান কি করে সম্মান করবে? সে তো সেটা দেখেই শিখবে। নিশ্চয়ই। একদম। তো একটা কথা বলে মনে রাখবেন, চ্যারিটি বিগিনস অ্যাট হোম। নিশ্চয়ই নিশ্চয়ই, আমি এটা বিরাটভাবে বিশ্বাস করি যে আগে নিজের সংসারটাকে দেখো, সেটাকে সুন্দরভাবে সাজাও, তবে অন্যের ব্যাপারে। যার নিজের পাত্র ফুটো, সে অন্য পাত্র কি করে তাকে দেবে, যে যে নিজে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে না? জীবনে টাকাটা সব নয় কিন্তু বসুন্ধা, ইজ্জত হচ্ছে সব থেকে মূল্যবান। নিশ্চয়ই নিশ্চয়ই। মানি লস, নো লস, ক্যারেক্টার লস, এভরিথিং লস। আজকে সারা পশ্চিমবঙ্গের বুকে রামকৃষ্ণ শাস্ত্রীকে কেউ যদি বলতে পারে এই লোকটা 2 নাম্বারই করেছে, এই লোকটা আমার ফোন তোলেনি, এই লোকটা অমুক দিন আসবে বলে আসেনি, এই লোকটা আমাকে মিথ্যা প্রবঞ্চনা, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে, আমি তার কাছে ক্ষমা প্রার্থী এবং করজোড়ে তার পা ধরে ক্ষমা চাইব, আমি রাজি আছি। আমার অর্থ কম থাকতে পারে, কিন্তু সারা পশ্চিমবঙ্গ জুড়ে সম্মান আমার প্রচুর আছে। মানুষ আমাকে সম্মান করে। এই ভালোবাসা, এই সম্মান, এই আশীর্বাদ আগামী দিন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভয় পাই না, স্বাধীনতা সংগ্রামী বংশের ছেলে, কে কোথায় মেরে দেবে সেই ভয় আমার নেই, কারণ আমার কুষ্টিতে নেই। আমার কুষ্টিতে আছে আমার তীর্থস্থানে মৃত্যুযোগ। কিন্তু মনে রাখি, যতদিন দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। কবির কথাই বলছি, এটা আমার কথা নয়। মনে রাখবেন, সমস্যা মানুষের ভিতরে ইনপুট করব না, ভূত ধরিয়ে ভূত ছাড়াবো না, কিন্তু একটা মানুষ যখন আমার কাছে আসবেন, তিনি ফ্রেশ হয়ে আমার চেম্বার থেকে বেরোবেন। তারপরের থেকে, আমার চেম্বারের বাইরে বেরোনোর পর থেকে তিনি যদি তার মধ্যে আমি যদি আমার শক্তি ইনপুট না করে দিতে পারি, তিনি আমাকে ফোন করে বলবেন এই লাইভ ফোনিং অনুষ্ঠানে বা যখন অনুষ্ঠান হবে, দাদা আপনার কাছে গেছিলাম, আমি তো কিছু পাইনি, সুবিধা হয়নি, কিছু সুবিধা হয়নি। যখন আমার কাছে তিনি আসছেন, সেদিন থেকে আমি ইনপুট করে দেবো তার মধ্যে। শুধু বিশ্বাস ভরসা নয়, তার মধ্যে শক্তি, সুপার পাওয়ার, যেটা ঈশ্বর প্রদত্ত। সেই জন্য মানুষ বারবার আমার কাছে দেখা করার জন্য, এখন তো একটা ট্রেন্ড হয়ে গেছে, খালি প্রণাম করতে আসে। তো সব সময় ফোন ধরি, 24 ঘন্টা আমাকে ফোনে পাওয়া যায়, এবং ফোনটা ওপেন থাকে, ফোনটা ওপেন থাকে, সুইচ অফ থাকে, সুইচ অফ থাকে না। হ্যাঁ। এবং আমার কোথায় ভুল আছে, আমি কোনটা পারবো না, আমি ভগবান নই। আমি একদম প্রথমেই আমার প্রেসক্রিপশনের ওপরে লেখা আছে, সমস্যাবিহীন মানুষ্য জীবন হয় না। মানুষ দেশ বিদেশ থেকে ছুটে আসেন আমার কাছে, আমি পঞ্চমুণ্ড আসনে বসে আপনাদের সমস্যার কথা মাকে জানাই। মায়ের কৃপায় আশা করি আপনি সমস্যা মুক্ত হবেন, ভরসা রাখুন। কি বললাম? একদম পরিষ্কার। আমি এটা করে দেব, এটা হয়ে যাবে, পাইয়ে দেবো, এটা পাইয়ে দেব। এত বড় শক্তিশালী মানুষ আমি নই, এবং কেউ যদি থাকে আমার কাছে আপনি নিয়ে আসবেন, তার কাছে আমি মাথা খুঁটব। ব্যাপার হচ্ছে, জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট, এই সাবজেক্টে পরিবর্তন, যেমন একটা গাড়ি রিপেয়ারিং করা যায়, রিপেয়ারিং করলে কি হবে, ওই টিন লাগিয়ে পুটিং মেরে প্রাইমার করে দিল, সেই রকম। কিন্তু ইনপুট করা তো প্রারব্ধ। আপনি জানিয়ে দেখবেন, ছোট বাচ্চা জন্মাচ্ছে, জন্মাবার পর অলৌকিক কথাবার্তা বলছে। এমন একটা মেয়ে জন্মেছে, সেই মেয়েটি কোনোদিন গান শেখেনি, কিন্তু এত সুরেলা কণ্ঠে তিনি লতা মঙ্গেশকরের গান করছেন। এগুলো সব ইনপুট করা। প্র্যাকটিস করেও অনেকে ওই জায়গায় পৌঁছতে পারবে না,
কিন্তু সেইটা পেতে গেলে যে মানসিকতা লাগে, যে আধ্যাত্মিকতা লাগে, যে সরলতা লাগে, যে মানুষকে আপন করার যে ইচ্ছে লাগে, সেই ইচ্ছেটা তার মধ্যে থাকা উচিত। দায়িত্ববোধ। দায়িত্ববোধ। মানুষকে না ভালোবাসলে, মানুষকে তার দুঃখের জায়গাটায় তার কাছে, তার জায়গায় বসে চিন্তা করতে হয়, যে তার উপলব্ধিটা বুঝতে হয়, তবে আপনি কিন্তু সমস্যা সমাধান করতে পারবেন। আমি বলি, আমার একটা পরামর্শ আপনার জীবনটা বদলে দিতে পারে। আমি জ্যোতিষ শেখানোর জন্যই আমি আপনাদের চ্যানেলে আসি না। আমার একটা ইনস্টিটিউশন আছে, দ্য ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিক্যাল ইনস্টিটিউশন, যার প্রেসিডেন্ট আমি। আমার ইনস্টিটিউশনে যারা জ্যোতিষ শিখতে চান তারা অ্যাডমিশন নিতে পারেন। তলায় ফোন নাম্বার যাচ্ছে। তলায় ফোন নাম্বার যাচ্ছে, ওখানে আপনার যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে ফোন করলেই হবে তো? হ্যাঁ, আমার শিষ্য আছে পল্লব দত্ত, সে নাম লিখে নেবে এবং তার ক্লাসের ব্যবস্থা করে দেওয়া হবে। চ্যানেলে বসে ওষুধের দোকান করে ডাক্তার হওয়া যায় না। ডাক্তার হতে গেলে নিট পরীক্ষায় বসতে হবে, পাশ করতে হবে, MBBS করতে হবে, তবে ডাক্তার হতে হবে। আর মানসিকতা ভালো থাকলে সে বড় জায়গায় পৌঁছতে পারবে, যদি লোকের সেবা করার ইচ্ছে। এটা তো সর্বক্ষেত্রেই সত্য। একদম, শুধুমাত্র ডাক্তার কেন, সর্বক্ষেত্রে একদম। ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। কত বড় দার্শনিক ছিলেন। হ্যাঁ, হ্যাঁ। ওনার মধ্যে ঐশ্বরিক শক্তি কি ছিল সেটা তার শিষ্যরা বলবেন, কিন্তু একজন দার্শনিক তো ছিলেন। আলবাত। এত মানুষ তার শিষ্য, তিনি বলেছিলেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। মানুষকে আপন করতে পারলে টাকা আপনা আপনি চলে আসে। ঠিক। আপনি ভাবুন, 1 টাকা করে যদি মানুষ আমাকে দেয় আগামী দিন আমার অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রমটা ইজি তৈরি হয়ে যাবে তারাপীঠে। 2.5 বিঘা জমিতে অলরেডি আমি কিনে নিয়েছি, এবং তার মধ্যে পাঁচিলও হয়ে গেছে। যাই হোক, অনেক গল্প হলো আজকে। হ্যাঁ, চমৎকার। এবং গল্পের জায়গা থেকে আপনারা হয়তো ভাবলেন যে জ্যোতিষের মঙ্গল গ্রহ বা বৃহস্পতি বা শুক্র এগুলো কোথায় কি বৃত্তান্ত, এটা তো কিছু বললো না, বলার দরকার হয় না। বলার দরকার হয় না এই কারণে যে তার বক্তব্যই তার চারিত্রিক দিক, তার বক্তব্যই তার চলার পথে, পেশার পথে একটা দর্শন। সেইটা আমরা আলোচনা করলাম আজকে ভোটের দিনে, যে আপনি যে একটা মানুষের কাছে যাবেন, মানুষটা কেমন সেটা তুলে ধরার জন্যই কিন্তু আজকে একটা অদ্ভুত বিষয় আমরা তুলে ধরলাম। এবং রামকৃষ্ণবাবু প্রত্যেক রবিবার দিন আপনি 1:30টার সময় বসেন বা 1:35-এ, এবং বৃহস্পতিবার এই সময় অর্থাৎ ঠিক 12:05-এ তিনি নিয়মিতভাবে আসবেন এবং ওনার কথা শুনবেন। উনি আমার দীর্ঘদিনের পুরনো বন্ধু, ভারী চমৎকার বক্তা এবং ভারী চমৎকার মানুষ। রামকৃষ্ণবাবুকে নমস্কার জানিয়ে আজকের মতো শেষ করছি। নমস্কার।